পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি ইহসান নওরা, পর্ব সংখ্যা ৫৭ এর শেষার্ধ। জেসি তখন রুমে বেডে উল্টো শুয়ে পা দুখানা হাঁটু ভেঙে উপরে তুলে নড়াচড়া করছে, বুকের নিচে বালিশ চেপে দু হাতের ভাঁজে মুখটা। খানিক দূরে ফোন কুশনে ঠেকিয়ে রাখা গ্রুপ ভিডিও কল চলছে। ভার্সিটির সব বন্ধুরা অ্যাক্টিভ, নাবিয়া, শিমু, তানিশা, ইজাজ আর রায়ান। প্রায় অনেকক্ষণ হাসি ঠাট্টা কাটিয়ে দিল সবে মিলে। এরপর এক একজন বিদায় নিতে নিতে রয়ে গেল ইজাজ ও জেসি। কথা বলছে না কেউ, তাকিয়ে আছে কেবল। জেসি লক্ষ্য করে ইজাজের মুখটা শুকনো, কেমন নিথর দৃষ্টিতে তাকে দেখে চলেছে সেই শুরু থেকে। অল্প বিস্তর অস্বস্তি বোধ করলেও মুখে হাসি ফোটায় সে। কিরে, সেই কখন থেকে এমন হাদারামের মতো চেয়ে চেয়ে কি দেখছিস? কথা টথা বলতে ভুলে গেলি নাকি? ইজাজ হাসল শুষ্ক, এতক্ষণ পর মুখ খুলল। তুই আছিস না, আমার হয়ে তুই বলে দে, আমি বরং শুনি। তুই কি ইনডাইরেক্টলি বলতে চাইলে আমি সারাক্ষণ শুধু বক বক করি? ঈষৎ মেজাজ দেখালো জেসি। ইজাজ হেসে জানালো, তা কখন বললাম? রেগে যাচ্ছিস কেন? সত্যি বললে তোকে রাগলে কিন্তু রসগোল্লার মতো দেখায়। প্রত্যুত্তরে কিছু বলার নিমিত্তে হাঁ করতে গিয়ে ধূপধাপ কিছু পড়ার শব্দে জেসি চমকে ঘাড় উল্টে পাল্টে চাইল। মেহেরাব এসেছে। বেডসাইড টেবিলে দুটো ফাইল চোখে পড়ে, তার মানে শব্দটা এগুলো রাখার। কিন্তু মানুষটা এমন ক্রুদ্ধ চোখে তার দিকে চেয়ে আছে কেন? রুমে এলোই বা কবে? ব্যাপারটা নিয়ে বেশি ভাবল না। এমনিতেই মহাশয়ের সাথে এখনো ভাব জমেনি। যতক্ষণ তার আশেপাশে থাকে এমন রুক্ষতা বজায় রেখেই চলে। জেসি পুনরায় ঘুরে ইজাজকে বলল, বাই এনি চান্স এসব মন ভুলানো কথা বলে আমার সাথে ফ্ল্যাট করতে চাইছিস না তো? যদি বলি হ্যাঁ, তখন তোর রিয়াকশন কেমন হবে? মেহরাব সামনে এসে দাঁড়িয়েছে জেসির, বুকে হাত বেঁধে সুচালো দৃষ্টি এখনো তাকে ঘিরেই। মেয়েটা গলা খাকারি দিয়ে ফ্যাল ফ্যাল করে মাথা তুলে চায়। লোকটা কি জেলাস? না, এমন তো হওয়ার কথা নয়। তবে সে কি আবার কোনো ভুল করলো কালকের মতো? কালকে তার ভুলটা ছিল মেহরাব ভোরে সেন্টার টেবিলে একটা ফাইল রাখলো। জেসি তখন জগ থেকে গ্লাসে পানি ঢালতে গিয়ে পুরো জগটাই উল্টে দিল ফাইলের উপর। যদিও মেহরাব ধমকে এটা কি করলে ইডিয়েট বাক্যখানায় বলেছিল শুধু, এর বেশি কিছু বলেনি। কিন্তু এভাবেই তাকিয়েছিল অনেকক্ষণ। আজ তো সে ফাইলের ধারের কাছেও ঘেঁষেনি এখনো। তবু এভাবে চেয়ে থাকার মানে? আর চোখে একবার মেহরাবকে অবলোকন করে মাথা চুলকায় জেসি। মাথায় একটা বুদ্ধি খেলো গেল হঠাৎ। মৃদু হেসে ইজাজকে বলল, রিয়াকশন কি আর হবে, আমিও এনজয় করব। বেশ অমনি শিকারীর মতো থাবা বসিয়ে ফোনটা নিয়ে নিল মেহরাব। স্ক্রিনে নজর রাখে। আকস্মাত পুরুষালী অবয়ব দেখে ইজাজ চমকেছে খানিক। জেসির বিয়ে হয়েছে সেটা জানে, কিন্তু বরকে এখনো দেখা হয়নি। সে বলতে চাইল আপনি, বাক্য অসম্পূর্ণ রয়ে গেল। সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে মেহরাব। জ্বলন্ত চোখে জেসির দিকে তাকালো দাঁতে দাঁত চেপে। ততক্ষণে সে উঠে দাঁড়িয়েছে বেডে। বলল, আপনি ফোন কেড়ে নিলেন কেন? এটা কেমন ধরনের ম্যানার? দেখছিলেন না কথা বলছিলাম আমি? ফোনে এসব করে বেড়াও তোমার ভাইয়া জানে? ফ্রেন্ডের সাথে কথাই তো বলছি, চুরি তো করিনি। মেহেরা ফুঁসছে, মস্তিষ্ক টকবক করছে, অথচ কারণ অজানা। জেসি হাত বাড়ালো, দিন, আমার ফোন দিয়ে দিন। হাত উপরে তুলে কদম তিনেক পিছিয়ে গেল মেহেরাব। গম্ভীর গলায় বলল, দেব না, এটা আমার কাছেই থাকবে আজ। বললেই হলো নাকি? আমার প্রাণ, আমায় ফেরত দিন এক্ষুনি। বেড ছেড়ে নেমে এলো তড়িৎ। লাফিয়ে ঝুঁকিয়ে মেহরাবের হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। মেহরাব ভ্রু বেঁকে চেয়ে আছে তখন। মুখ কুচকে বিড়বিড় করে, প্রাণ? ইয়েস, আমার ফোন, আমার প্রাণ, যাকে দুদণ্ড চোখের আড়ালে রাখলে দম বন্ধ লাগে। স্টুপিড, ইউ কুমড়ো পটাশ, ইউ চিটার, ইউ হনুমান। কপাল কুচকে যায় মেহরাবের। ক্ষিপ্ত স্বরে বলে, ইউ ইডিয়েট, ইউ বব করছো কেন এবার? কথা ফুরিয়ে গেছে ভান্ডারে। জেসি তৎক্ষণাৎ জবাব করে, বতে বাল। হোয়াট? কি বললে মাত্র? মেহরাব ধমকে উঠল এক প্রকার। জেসি থতমত খায়, জিভের ঠোঁট ভিজিয়ে ইতি উতি করে। মেহরাব এগিয়ে আসছে এক পা দুপা। তা দেখে গলা শুকিয়ে এলো জেসির। সে পেছাতে শুরু করে। হাতাহাতিতে দেয়ালের দিকে পিঠ হয়ে গিয়েছিল। ফলস্বরূপ দেয়ালে গিয়েই পিঠ থেকে জেসির। মেহরাব এক হাত রাখলো কোমরের পাশে, এরপর ঝুঁকে এলো আস্তে করে। ধীর গলায় বলল, বতে কি যেন বলছিলে তখন? স্পষ্ট শুনতে পাইনি, আবার বলো। শ্বাসরুদ্ধকর অনুভূতি। মেহরাব এতটা কাছে এর আগে আসেনি। উষ্ণ শ্বাস সামলে পড়ছে জেসির কপালে।
দেয়ালের সাথে যথাসম্ভব সেটে গিয়ে ঘাড় একদিকে বাঁকালো, যেন মুখ লুকাতে চাইছে। সেভাবেই আর চোখে চেয়ে কম্পিত গলায় বলল, এই ডক্টর, এই বি কেয়ারফুল। হ্যাঁ, আমার সাথে 19-20 করার চেষ্টা করলে আপনার গলার ওই স্টেথোস্কোপ টেনে ছিঁড়ে ভেঙে গুঁড়িয়ে হাতে ধরিয়ে দেব একদম। তখন দেখব সুন্দরী ললনাদের হার্টবিট কিভাবে চেক করেন। কথা শেষে অল্পক্ষণ পর ধীরে ধীরে ঘাড় সোজা করে। মেহরাবের চোখে চোখ পড়ে সে সময়। এক দৃষ্টে তাকিয়ে আছে শীতল চোখে। অতঃপর আস্তে করে চোখ নামিয়ে একবার গলায় ঝুলে থাকা স্টেথোর দিকে চেয়ে হঠাৎ ঠোঁট কামড়ে সরে গিয়ে ঘুরে দাঁড়ালো। জেসি বুক ভরে শ্বাস ছেড়ে উকি দিয়ে তাকায়। হাসলো না মানুষটা, যদিও অস্পষ্ট সেই হাসি, কিন্তু সে হাসির কি বলল? সন্ধ্যার আগমন ঘটেছে ধরণীতে। পাখিরা নিড়ে ফিরেছে যে যার মতো। প্রকৃতি তখন শান্ত। বর্নস ক্যাসেলের আশেপাশে জনমানব শূন্য হওয়ায় তা আরো দ্বিগুণ শুনশান মৌন। সুখ অবরুদ্ধ রুমটায় উদ্বিগ্ন মনে বসে। বর্ণ তার কোলে মাথা রেখে ঘুমিয়ে দীর্ঘদিন পর একান্তে কাছে পাওয়ার দোহাই দিয়ে তখন তাকে ভুলিয়ে ভালিয়ে স্থির করেছিল। কিন্তু সময় যে ক্রমশ বেড়ে চলেছে, অথচ বাড়ি যাওয়ার নাম নেই। বর্ণর মসৃণ কপাল ছুঁয়ে দিয়ে চুলে হাত গলিয়ে চুলগুলো এলোমেলো করে দিতে দিতে অপলক চেয়ে রয় সুখ। মিনিট পাঁচেক আগের মতো পুনরায় মনের অস্থিরতা উবে স্থবির হয়। দৃষ্টিতে ভর করল একরাশ মুগ্ধতা। অধরে বিচরণ করে হাসির রেখা। পুরুষটা কি সুন্দর! চেহারার প্রতিটি রেখায় রেখায় কি অদ্ভুত মাদকতা! আজীবন চেয়ে থাকলেও হয়তো সুখের অনুরক্তি কমবে না, কখনো বিরক্তি আসবে না। চড়া ভ্রু, নাক, শক্ত চোয়াল, নিঃসন্দেহে সৃষ্টিকর্তা খুব যত্নে এঁকেছেন এই গড়ন। যদিও রবের সকল সৃষ্টি নিখুঁত, অপরূপ, অতুলনীয়। সুখ ঝুঁকে গেল আচানক। আস্তে করে কোমল বাঁকানো ঠোঁট দুটো ছুঁয়ে দিল বর্ণর কপালে। শরীর জুড়ে বিদ্যুৎ ঝংকার দিয়ে গেল যেন। শিরশিরে অস্থির এক অনুভূতি পাশ কাটিয়ে গেল তন্মনে। সুখ নিজেকে স্থির করে। ফের চুমো আঁকে গালের ডান পাশে, এরপর বাঁ পাশে, তারপর থুতনিতে। কাঁটার ন্যায় গালের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে লোমকূপ সিধে হয়ে উঠে অচিরেই। তবুও সে থেমে নেই। লোকটা জেগে না ওঠার মতো আলতো পরশে চুমো এঁকে যাচ্ছে একের পর এক। সুযোগ এসেছে, আজ 100 পার করেই ছাড়বে। যে কোনো মতে আশফিয়ান বর্ণকে হারাতে হবে। দম আটকে আসছিল সুখের। অন্যত্র ফিরে জোরে শ্বাস ছেড়ে ফের ঠোঁট এগিয়ে থুতনির কাছাকাছি নিয়ে যেতেই বর্ণ ধূসর কালো মনির চোখ জোড়া ফট করে খুলে গেল। সুখ চমকায়, থমকায়। তড়িৎ গতিতে সরে আসতে গেলে বর্ণ এক ঝটকায় সুখের ঘাড়ের পিছু হাত রেখে নিজের মুখখানা উপরে তুলে লম্বা চুমো খেলো ঠোঁটে। এরপর ছেড়ে দিয়ে বলল, মুখের চারপাশে কিসি ফিলিংস দিলেই কিন্তু ঠোঁট বাদ রাখলি কেন? আই গট হার্ট বাই সাচ ডিসক্রিমিনেশন সুইট হার্ট। বর্ণ উঠে এলো, বলল, ইউ উইল বি সারপ্রাইজ টু হিয়ার মাই ফ্লোয়ার কুইন। সব কিছুতে জেতার জেদ থাকলেও ঠিক এই জায়গায় সারা জীবন তোর কাছে হার মেনে নিতে চাইবো আমি। সুখের হতবিহ্বল মুখের বাঁ পাশে চট করে ঠোঁট ছুঁয়ে বলল এরপর, এই যে আমার বেসামাল ঠোঁট তোর গালে চলে গেল, এখন একটার বদলে দুটো ফেরত দিয়ে হারিয়ে দে আমায়। দু ভ্রু নাচিয়ে বর্ণ দুষ্ট হাসে, সন্তপনে গাল বাড়িয়ে দিল। সুখ দু হাতে ঠোঁট ঢেকে নিল। ঘন ঘন দুদিকে মাথা ঝাঁকিয়ে বোঝায় সে এমনটা করবে না। বর্ণ কপাল চুলকে ঈষৎ ভাবনাগ্রস্ত হয়ে বলল, তখন কি বলেছিলে? আমার অগোচরে 7 বার চুমু খেয়েছিস। মাই গড, শোনাবো আমার অজান্তে আর কি কি সর্বনাশ করেছিস আমার। ডেফারমেশন? আমি কিছু করিনি। বর্ণ লাগামহীন ঠোঁট দুটো চেপে ধরে সুখ। শক্তপোক্ত কিছুতে কপাল ঠুকতে ইচ্ছে করছে। আবেগের বসে কেন যে তখন গোপন তথ্যটি জানিয়ে দিল। তাছাড়া নিজে যে তার চেয়েও 10-12 গুণ বেশি এগিয়ে, সেবেলা কিছুই না। ফোনে সময় দেখে তাড়া দিল। 7টা পেরিয়ে গেছে। বাড়ি চলুন, সবাই টেনশন করবে। বর্ণ বিরক্তিতে নাক কুচকায়। আবারও সেই একই গীত। গম্ভীর মুখ করে শক্ত কণ্ঠ বলল, কেউ টেনশন করবে না ফুল। আমরা এখানেই থাকছি আজ থেকে। নিজেকে প্রস্তুত করে নে। আমার সাথে এক জীবন কাটাতে হবে, শুধুই আমার সাথে। না পরিবার, না দোস্ত, না সমাজ, না রীতি রেওয়াজ। তামির সাহেবের নম্বরে কল দিল এরপর। সুখ দেখতে পায় সকলে স্বাভাবিক আচরণ করছে, যেন কিছুই হয়নি। সে যে না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল তা নিয়েও কোনো প্রশ্ন করল না। কানেকশন বিচ্ছিন্ন করে বর্ণ তীর্যক দৃষ্টি মেলে তাকালো সুখের দিকে।
কাঁদছে সে দোনো-মোনো নিয়ে। এদিকে বর্ণ ইঙ্গিত দিচ্ছে এখানে আজীবন থাকার, অন্যদিকে আব্বু বলছে ব্যাস দিন দুয়েকের ব্যাপার, এরপর সুখ পুনরায় শিকদার নিবাসে যেতে পারবে। সবাইকে ছেড়ে আমি এখানে দুদিনের বেশি থাকবো না। ইশারায় কথাটি বুঝিয়ে দিয়ে চোখের পানি মুছে সুখ। বর্ণ ক্ষণকাল চেয়ে থেকে সরে একনিষ্ঠতা বজায় রেখে বলল, শিখতে হবে। সকাল পিছুটান ছেড়ে শুধুমাত্র আশফিয়ান বর্ণর হয়ে পথ চলতে শিখতে হবে। তোর মন মস্তিষ্কের সমস্ত ভাবনা, কল্পনা, জল্পনা জুড়ে কেবল একটিই নাম, আশফিয়ান বর্ণকে রাখা, রপ্ত করতে হবে। ডোন্ট হ্যাভ পারমিশন টু রিমেম্বার দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। গাল বেয়ে টপ করে অশ্রু গড়িয়ে পড়ে সুখের। জানতে চাইল পরিবারের কথা ভুলে যেতে বলছেন? ওহো, শুধু আমার কাছে, আমার হয়ে থাকতে বলছি। তোর পৃথিবী জুড়ে শুধু আমাকেই রাখতে বলছি। পরবর্তীতে হঠাৎ কেমন যেন হয়ে গেল তার আচরণ। সুখের গালে হাত রেখে ছোট বাচ্চাদের মতো বলে, আমার হিংসে হয় ফুল। দ্বিতীয় কারো জন্য তোর আদর ভালোবাসা দেখলে আমার হিংসে হয়, সে হোক বাবা মা বা অন্য কেউ। বুকে কেমন একটা করে ওঠে তখন, শেষ করে দিতে ইচ্ছে করে। আমি কন্ট্রোলে রাখি নিজেকে, উপরে উপরে খুব শান্ত থাকি, কিন্তু তখন মস্তিষ্কে কি চলে তুই জানিস না ফুল। কান্না থেমে যায় সুখের, স্তব্ধ হয়ে গেছে সে। হিংসে কার জন্য? সুখ বোঝায় ওরা আমার আপনজন, বাহিরের কেউ নয়। আমার, আপনার, আমাদের পরিবার। আপনজন তোর সবচেয়ে আপনকে? আমার অবস্থান কোথায়? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নির্বাক চেয়ে থাকলো সুখ। জবাব কি দেবে? পৃথিবীর সবচেয়ে কঠিনতম প্রশ্ন মনে হলো এটা। বর্ণ মাথা ঝাঁকায় সজরে। চল আজ একটা খেলা খেলি। অতঃপর হুটহাট রুম থেকে কোথাও একটা বেরিয়ে গেল সে। সুখ ভয়ার্ত মুখে ঢোক গিলে এই কঠিন মুহূর্তে কি খেলা খেলতে চায় আশফিয়ান বর্ণ?